নমস্কার, প্রত্যেককে স্বাগত ডব্লিউবি প্রাইমারি টেট চ্যানেলে। তো তোমাদের টেট পরীক্ষা কিন্তু আর কিন্তু সময় নেই, আজকেই বলতে গেলে শেষ, তাই তো? কালকেই আমাদের পরীক্ষা, আর সেখানেই কিন্তু আমাদের যাচাই হবে আমরা টেট পরীক্ষায় পাশ করতে পারবো কি না। আজকের এই ভিডিওটি, আজকের এই ক্লাসটি যে দেখবে না সে মনে করবে যে টেট পরীক্ষায় 4 থেকে 5 নম্বর মিস করে আসবে। শুরু করছি প্রথম প্রশ্নে। আচ্ছা দেখো কি বলেছে, এই যে পশ্চিমবঙ্গে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় কোথায়? এটা হবে জলদাপাড়া অভয়ারণ্যে। এই জলদাপাড়া অভয়ারণ্য কিন্তু এক শৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত। এবং দেখো আসামের কোথায় এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? সেটা হলো কাজিরাঙাতে। তারপর দেখো বায়ু জীবমণ্ডলের সীমা ভূপৃষ্ঠ থেকে কত কিমি পর্যন্ত জীব বসবাস করে? সেটা হলো 25 কিমি পর্যন্ত। তারপর দেখো মার্শ গ্যাস, এই যে মার্শ গ্যাস নামে পরিচিত কোন গ্যাসটি? সেটি হয়ে যাবে মিথেন, CH4, এটি কিন্তু মার্শ গ্যাস নামে পরিচিত। তারপর দেখো পশ্চিমবঙ্গের মিগো কানন রয়েছে। মিগো বলতে হরিণের জন্য বন তৈরি করা হয়েছে আলাদা করে, যেখানে হরিণদেরকে সংরক্ষণেরও ব্যবস্থা রয়েছে। কোথায়? নদিয়া জেলার বেথুয়া ডহরিতে। তারপর দেখো মানবদেহের সবচেয়ে শক্তিশালী অঙ্গ কি? প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। দাঁতের এনামেল হচ্ছে মানবদেহের কি সব থেকে শক্তিশালী বা শক্ত অংশ। তারপর দেখো মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কি? সেটা হলো ত্বক। এবার যদি বলে বাইরের দিক থেকে, অর্থাৎ বহিরিন্দ্রিয় হিসেবে কিন্তু ত্বক, আর শরীরের ভিতরের কিন্তু সব থেকে বড় ইন্দ্রিয় হচ্ছে যকৃৎ। তারপর দেখো দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কি? আমরা জানি আমাদের মানবদেহে অসংখ্য পেশি রয়েছে, তার মধ্যে শক্তিশালী পেশি যেটা হচ্ছে সেটা চোয়ালের পেশি। আমাদের মুখবিবরের যে চোয়াল, সে চোয়ালের পেশি হচ্ছে সব থেকে শক্তিশালী পেশি। তারপর দেখো এই যে কনজাংটিভাইটি, গ্লুকোমা, ট্র্যাকোমা ইত্যাদি আক্রমণ করে কোথায়? চোখকে, আমাদের চোখ নামক অঙ্গকে কিন্তু আক্রমণ করে। তারপরে দেখো গয়টার, এই যে গয়টার আক্রমণ করে, গয়টার হচ্ছে এক ধরনের রোগ যেটা কিন্তু গলাকে আক্রমণ করে। তারপরে টাইফয়েড কোথায় আক্রমণ করে? অন্ত্রে, আমাদের অন্ত্রে কিন্তু আক্রমণ করে। তারপর দেখো এই যে নিউমোনিয়া কোথায় আক্রমণ করে? নিউমোনিয়া ফুসফুসকে আক্রমণ করে, এটি কিন্তু একটি বায়ু ঘটিত রোগ। তারপরে দেখো রিকেট রোগ কোথায় আক্রমণ করে? আমাদের অস্থি মানে হাড়কে আক্রমণ করে, এবং ভিটামিন ডি এর অভাবে কিন্তু এই রিকেট রোগ হয়। তারপর দেখো সালোক সংশ্লেষ, এই যে প্রধান অঙ্গ হলো কি? সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ হলো পাতা, অর্থাৎ কোথায়? দেখো পাতার মেসোফিল অঞ্চলে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া কিন্তু হয়ে থাকে। তারপর দেখো এই যে ভীষণই ইম্পর্টেন্ট, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী, অর্থাৎ সালোক সংশ্লেষ সাধারণত উদ্ভিদদের দেখতে পাওয়া যায়, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ হয় এরকম কয়েকটি প্রাণীর নাম হলো ইউগ্লিনা, ক্রাইস্যামিবা এবং ইউগ্লিনা হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। তারপর দেখো সালোক সংশ্লেষে অক্ষম, অর্থাৎ সালোক সংশ্লেষ হয় না ছত্রাক এবং স্বর্ণলতা উদ্ভিদে। তারপর দেখো সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরেলিয়াম, এগুলো হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া। সালোক সংশ্লেষ একটি কি? উপচিতি বিভাগ। এই যে বিগত বছর 2017 টেটে আসা পরীক্ষার প্রশ্ন, সালোক সংশ্লেষ কি ধরনের বিভাগ? এটি কিন্তু একটি উপচিতি বিভাগ। তারপর দেখো সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ কোথায় হয়? ক্লোরেল্লা নামক সামুদ্রিক এক ধরনের শৈবাল রয়েছে, সেখানে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া কিন্তু সব থেকে বেশি হয়ে থাকে। তারপরে দেখো আমাদের ক্যালসিয়াম খনিজ মৌলের অভাবে যে রোগটি হয়ে থাকে সেটা হলো রিকেট রোগ। ঠিক আছে, কি রোগ? রিকেট। তারপরে দেখো লৌহ খনিজ মৌলের অভাবজনিত যে রোগটা হয় তার নাম হচ্ছে রক্তাল্পতা। তারপর আয়োডিন খনিজ মৌলের অভাবে যে রোগটি হয় সেটা হলো গলগণ্ড। তারপর পটাশিয়ামের অভাবে বন্ধ্যাত্ব। মানবদেহের, তারপর দেখো মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি? উত্তর হয়ে যাবে স্নায়ু কোষ। তারপরে দেখো মোট হাড়ের সংখ্যা কত? মানবদেহে মোট হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। তারপরে মার্শ গ্যাস, মিথেন, পোরাচুন, এই যে পোরাচুনের রাসায়নিক নাম কি? পোরাচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। পোরাচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ভালো করে মনে রাখবে। তারপর দেখো এই যে গঙ্গা অ্যাকশন প্ল্যান বা পরিকল্পনা নেওয়া হয়েছিল কত সালে? 1984 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা নেওয়া হয়েছে। তারপর দেখো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিন্তু পৃথিবীর মধ্যে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, ভালো করে মনে রাখবে। তারপর দেখো কোন নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে বিভক্ত করে দিয়েছে? সেটা হলো ভাগীরথী নদী।
তারপর দেখো কোন রাজ্যের মধ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি বনভূমির পরিমাণ কিন্তু সবথেকে বেশি। তারপর দেখো এই যে অজয় নদ, এই যে নদী সংক্রান্ত প্রশ্ন কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র দেখবে, সেখানে কিন্তু নদী সংক্রান্ত প্রশ্ন কিন্তু এসেছে 2017 টেটে, 14 টেটে, 22 টেটে নদী সংক্রান্ত প্রশ্ন কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। দেখো অজয় নদ যে দুটো নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে দামোদর এবং ময়ূরাক্ষী, পশ্চিমবঙ্গের এগুলো কিন্তু নদী। তারপরে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তির রেখা চলে গিয়েছে, সেটা হচ্ছে নদিয়া। এটা কিন্তু আমাদেরকে অপশন দেখে উত্তর করতে হবে, কেননা নদিয়ার পাশাপাশি আরও কিন্তু 5টি জেলা রয়েছে যেখানে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা কিন্তু বয়ে গিয়েছে এই 5টি জেলার উপর দিয়ে। তার মধ্যে যেমন হচ্ছে গিয়ে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঠিক আছে, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং অন্যান্য জেলাগুলো কিন্তু রয়েছে। তাই ভালো করে অপশন দেখে কিন্তু আমরা উত্তর করব, ভীষণই ইম্পর্টেন্ট। তারপর দেখো পৃথিবীতে দিন রাত্রি সমান হয়, অর্থাৎ বিষুব যেটা হচ্ছে দিন রাত্রি সমান কোন তারিখে, 21শে জুন তারিখে কিন্তু দিন রাত্রি সমান হয়, তারিখটা ভালো করে মনে রাখবে। তারপর দেখো যে পিভিসি, এগুলো কিন্তু আসে সম্পূর্ণ নাম। পিভিসির পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পিভিসির পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। তারপর দেখো অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিনগুলোর রাসায়নিক নাম, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। তারপর দেখো অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয় আগুন নেভানোর জন্য, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। তারপর দেখো মানুষের রক্তের পিএইচ কত, সেটা হচ্ছে 7.5, ভালো করে মনে রাখবে 7.5 হচ্ছে মানুষের রক্তের পিএইচ। বন্ধুরা তোমরা জানো টেট পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই। যদি শেষ দুদিনে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে খুব স্বল্প সময়ে টেট পাস করতে চাও, তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, যেখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, শিশু মনস্তত্ত্ব ও পরিবেশ প্রত্যেকটি সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজেশন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু পাস করতে পারবে। যেখানে সিটেট বিগত 12 বছরের প্রশ্ন কিন্তু উত্তরসহ রয়েছে বাংলাতে, এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু রয়েছে। তার সঙ্গে বলছি আমরা 5 জন টিচার মিলে কিন্তু শেষ মুহূর্তে তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র নোটটি কিন্তু তৈরি করেছি, যেখানে আমরা প্রত্যেকে কিন্তু টেট পাস এবং সিটেট পাস, সুতরাং আমরা জানি কোথা থেকে প্রশ্নগুলো কিন্তু হয়। তাই অতি অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। শেষ দুদিন তোমরা শুধুমাত্র এই সাজেশনটি প্রিন্ট আউট করে বাড়িতে পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ব্যাস, তাহলে তোমরা টেট পাস করবে, পরীক্ষা শেষে মিলিয়ে নেবে। তাহলে পাস করতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। তারপরে দেখো সাধারণত বৃষ্টির জল কি প্রকৃতির হয়? সাধারণত বৃষ্টির জল আম্লিক প্রকৃতির কিন্তু হয়, আম্লিক প্রকৃতির কিন্তু সাধারণত বৃষ্টির জল হয়ে থাকে। তারপরে দেখো যে ভিটামিন B1 এর অভাবজনিত রোগ মানবদেহে দেখা যায়, সেটা কি? ভীষণই ইম্পর্টেন্ট, বেরি, কি নাম? বেরি, ভিটামিন B1 এর অভাবজনিত রোগ। তারপরে দেখো এই যে স্পেসিস প্ল্যান্টারাম, এই যে বইগুলোর নাম কিন্তু হুবহু চলে আসে। স্পেসিস প্ল্যান্টারাম বইটির লেখক কে? তিনি হলেন লিনিয়াস। কে? লিনিয়াস কিন্তু স্পেসিস প্ল্যান্টারাম বইটির কিন্তু লেখক। তারপর দেখো এই যে ভাইরাস ঘটিত কোন অসুখটি দেহের অনাক্রমতাকে নষ্ট করে দেয়, দেহের রোগ প্রতিরোধের ক্ষমতাকে নষ্ট করে দেয়? কোন ভাইরাস? এইডস ভাইরাস। তারপর দেখো জীবন কার্যকলাপ নিয়ন্ত্রণে জিনের প্রভাব ঘটে কিসের মাধ্যমে? আমাদের যে জিন, ভবিষ্যতের নির্ধারক এই জিনের সংশ্লেষ ঘটে প্রোটিন সংশ্লেষের মাধ্যমে। তারপর দেখো মানবদেহের তাপমাত্রা কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? সেটা হলো হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস কি করে মানবদেহের কিন্তু তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে দেখো কুইনাইন, এই যে কুইনাইন হচ্ছে কি? কুইনাইন হলো উপাক্ষার। বিগত বছরের প্রশ্ন কিন্তু এখান থেকে কিন্তু এসেছে, 2014 টেটে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। দেখো কুইনাইন কি? কুইনাইন হলো উপক্ষার। তারপর দেখো নিচের কোনটি উপকারী একটি ভাইরাস? ফাজ ভাইরাস। উপকারী ভাইরাস এবং অপকারী ভাইরাস কিন্তু রয়েছে, তার মধ্যে উপকারী ভাইরাস কি? ফাজ ভাইরাস। তারপরে দেখবে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা কেমন হয়? একমুখী, অর্থাৎ সূর্য থেকে উৎপাদক, উৎপাদক থেকে খাদক, খাদক থেকে গৌণ খাদক, প্রগৌণ খাদক, এভাবে কিন্তু একমুখীভাবে শক্তি কিন্তু প্রবাহ হয়ে থাকে। তারপর দেখো শরীরের ভিতর থেকে বাইরের দিকে ত্বকের 3টি স্তর রয়েছে পর্যায়ক্রমিক, এই স্তরগুলোর নাম
মনে রাখবে, কেননা এরকম প্রশ্ন কিন্তু চলে আসতে পারে স্তরগুলোর নাম পরপর দিয়ে দিল সাজিয়ে। আমরা যদি ধারাবাহিকভাবে মনে রাখি তাহলে উত্তর করতে পারবো, তা না হলে কিন্তু কনফিউজ হবে, আমরা কিন্তু উত্তর করতে পারবো না। তাহলে কি এই তিনটি স্তর? ভিতর থেকে বাইরের দিকে হাইপোডার্মিস 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ডার্মিস, 3 নম্বর রয়েছে এপিডার্মিস। এই হলো তিনটি স্তর। কোথার স্তর? ত্বকের তিনটি স্তর। তারপর দেখো চুল, এই যে আমাদের চুল রয়েছে, চুলের প্রধান উপাদান কি? সেটা হলো প্রোটিন। তারপর দেখো অস্থি, মানে হাড়ে থাকে কোন ধরনের খনিজ উপাদান? সেটা হলো ক্যালসিয়াম ও ফসফরাস। তারপরে দেখো নখ, চুল, গন্ডারের খড়ক, এগুলোতে যে প্রোটিন থাকে সেটা কোন প্রোটিন? ভীষণই ইম্পর্টেন্ট, কেরাটিন নামক প্রোটিন থাকে নখ, চুল এবং গন্ডারের খড়গে। তারপরে দেখো এই যে ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট নেওয়া হয় কোন রোগের ক্ষেত্রে? যক্ষা রোগের ক্ষেত্রে কিন্তু এই ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট অর্থাৎ ডিওটি ডট চিকিৎসা কিন্তু নেওয়া হয়ে থাকে। ভীষণই ইম্পর্টেন্ট এই টার্মটি কিন্তু। তারপরে দেখো লালারসে, মানবদেহের লালারসে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের মধ্যে কোন খাদ্য উপাদানকে পরিপাক করার উৎসেচক থাকে? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কার্বোহাইড্রেট। আমাদের লালারসে কিন্তু, লালারস দ্বারা কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কিন্তু পরিপাক হতে শুরু করে মুখবিবর থেকেই। তারপরে দেখো বিজ্ঞানসম্মতভাবে মাছের প্রতিপালন, মাছের বৃদ্ধি, প্রজনন, রোগ নিয়ন্ত্রণ ইত্যাদি সংরক্ষণ সমস্ত বিষয় আলোচনা করা হয় যে পদ্ধতিতে, সেটা হলো পিসি কালচার। কি কালচার? পিসি কালচার। তারপরে দেখো বাগিজা ফসল, এই যে বিগত বছরে এই যে 2022 স্টেটে এরকম কিন্তু একটা প্রশ্ন চলে এসেছিল যে উদ্যান ফসল, সেখানে কিন্তু আম এবং বিভিন্ন ফল ছিল, সেরকমভাবে কিন্তু এই বছরের জন্য যেমন বাগিজা ফসল কি? বাগিজা ফসল হলো চা, অর্থাৎ বাগান ভিত্তিক ফসল। তারপরে দেখো দাঁতে মাড়ি থেকে রক্ত পড়ে, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে কিন্তু দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে। ঠিক আছে, ভিটামিন সি কোথায় পাওয়া যায়? বিভিন্ন টক জাতীয় যে ফলগুলো রয়েছে সেগুলোতে এবং বিভিন্ন শাকসবজিতে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। তারপরে দেখো কোনো বাচ্চার সরু পা, এই যে বিশেষ করে প্রাইমারিতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে আসে। কোনো বাচ্চার সরু পা, পাটা ফোলা হলে কোনো খাদ্য উপাদানের অভাব রয়েছে বলে আপনি মনে করবেন? সেটা হলো ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে যে রিকেট রোগ হয়, রিকেট রোগেরই এগুলো উপসর্গ। তারপরে দেখো যে সমস্ত প্যাকেটজাত তরল খাদ্যের এক্সপায়ারি ডেট থাকে সেগুলোকে কি খাবার বলা হয়? সেগুলোকে বলা হয় পাস্তুরাইজেশন করা হয়, অর্থাৎ খাবারটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি এই খাবারটা গ্রহণ করা যাবে তাকে যে, এবং প্রক্রিয়া পরীক্ষাগারে কিন্তু কি রাসায়নিকভাবে কিন্তু এটাকে প্রস্তুত করা হয়, অর্থাৎ সেই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় পাস্তুরাইজেশন। তারপরে দেখো খেলা, এই যে পেডাগজিক্যাল একটি প্রশ্ন, খেলা, খেলা কি? খেলা শিশুর স্বতঃস্ফূর্ত আচরণ, যেখানে শিশু কিন্তু নিজেকে নিজের মতো করে কিন্তু কি করতে পারে? তুলে ধরতে পারে। তারপরে দেখো খেলা হলো জীবনী শক্তির বহিঃপ্রকাশ, কথাটিকে বলেছেন ম্যাকডুগাল কিন্তু বলেছেন কথাটি। এই ধরনের তত্ত্বগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো ভিটামিন এ এর রাসায়নিক নাম, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এই যে রাসায়নিক নামগুলো থেকেও প্রশ্ন আসে, বিগত বছরে কিন্তু এসেছে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফিরল, সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, বি1 এর রাসায়নিক নাম থিয়ামিন। তবে দেখো এই যে জলে দ্রবণীয় ভিটামিন কি? ভিটামিনদেরকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়, একটা জলে দ্রবণীয় আর একটা ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রবণীয়। তার মধ্যে জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি এবং সি, আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এডিইকে। তারপর দেখো শিক্ষাবিদ ক্যান্ডওয়েল কুক খেলাভিত্তিক শিক্ষার কথা কিন্তু প্রথম উল্লেখ করেছেন। খেলাভিত্তিক শিক্ষার কথা প্রথম কে উল্লেখ করেছেন? ক্যান্ডওয়েল কুক। তারপরে দেখো দার্শনিক ফ্রয়েবেল তার কিন্ডারগার্টেন পদ্ধতি, ভীষণই ইম্পর্টেন্ট, কিন্ডারগার্টেন পদ্ধতি কার? ফ্রয়েবেলের। সেখানে কিন্তু খেলাকে শিক্ষার মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। তারপরে দেখো এই যে প্রোটোজোয়া পর্বের প্রাণী কি? অ্যামিবা কোন গোত্রের প্রাণী? প্রোটোজোয়া গোত্রের প্রাণী। তারপরে যে ম্যালেরিয়ার জীবাণু গ্রহণ করে যে ভাইরাস, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কিন্তু ম্যালেরিয়ার জীবাণু, যেটা কিন্তু ম্যালেরিয়া রোগ সৃষ্টি হতে কিন্তু সহায়তা করে। তারপরে দেখো পরিফেরা পর্বের প্রাণী, স্বাদু জলের বিভিন্ন স্পঞ্জ, কাইফা, এগুলো হচ্ছে পরিফেরা গোত্রের কিন্তু প্রাণী। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী কোনগুলো? এই যে ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি, এগুলো হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। তবে দেখো অ্যানিলিডা পর্বের প্রাণী কি? কেঁচো ঝোঁক। আর্থ্রোপোডা পর্বের প্রাণী কি? কাঁকড়া, মাকড়সা, ঠিক আছে, আরশোলা, মাছি ইত্যাদি। তবে মোলাস্কা পর্বের প্রাণী কি? শামুক, ঝিনুক। ব্যক্তি, তবে হচ্ছে
ব্যক্তবীজী উদ্ভিদ, সাইকাস, পাইনাস, এগুলো হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। তারপরে গুপ্তবীজী উদ্ভিদ, যে বীজগুলো ফলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে, আম, জাম, কাঁঠাল। ভীষণই ইম্পর্টেন্ট এই যে প্রাণীগুলোর যে পর্বগুলো রয়েছে এবং উদ্ভিদের যে গোত্রগুলো রয়েছে, যে কোনোটা প্রশ্ন দিয়ে কিন্তু চার্ট করে প্রশ্ন চলে আসতে পারে। তারপরে দেখো এই যে ভীষণই ইম্পর্টেন্ট পাঠ্য বইগুলোতে কিন্তু রয়েছে, বিশেষ করে প্রাইমারির যে পাঠ্য বইগুলো, পরিবেশগুলো, সেখানে কিন্তু রয়েছে। সেখান থেকেও কিন্তু দেখবে বিগত বছরে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এসেছে পাঠ্যপুস্তক ভিত্তিক। দেখো কি বলেছে, নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর নদী সমুদ্রের জলরাশি কিন্তু ফুলে ওঠে, তাকে কি বলে, জোয়ার বলে। এবং অনেক সময় দেখা যায় যে জলস্তর নিচে নেমে যায়, সেটাকে কিন্তু ভাটা বলে। এই যে জোয়ার ভাটা হয় তার কারণটা কি, সেটা হচ্ছে চাঁদ ও সূর্যের মিলিত প্রভাবের ফলে কিন্তু পৃথিবীর দিকে যে টান বা আকর্ষণ, সেটার ফলে কিন্তু এই জোয়ার ভাটাটা হয়ে থাকে। দিনে দুবার জোয়ার এবং দুবার ভাটা কিন্তু হয়। এই জোয়ার ভাটার প্রভাব আমরা দেখতে পারি বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলে এবং নদী যেখানে রয়েছে সেখানে কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ জোয়ার এবং ভাটার মধ্যে যে সময়ের ব্যবধান, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 6 ঘন্টা 11 মিনিট। আর একটা জোয়ারের সঙ্গে আরেকটা জোয়ারের ব্যবধান কত, 12 ঘন্টা 26 মিনিট। ভালো করে মনে রাখবে, প্রশ্ন কিন্তু হুবহু চলে আসতে পারে। এবার দেখো জোয়ারের মধ্যে ভাগ রয়েছে, দেখবে মূলত চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় পৃথিবীর, সেটাকে বলা হয় কি, মুখ্য জোয়ার। আর মুখ্য জোয়ার যেখানে হয় তার বিপরীত দিকে কি হয়, বিপরীত দিকে আরেকটা জোয়ার হয়, সেটাকে বলা হয় গৌণ জোয়ার। মুখ্য জোয়ারের বিপরীত দিকে কোন জোয়ার ঘটে, গৌণ জোয়ার। মুখ্য জোয়ারের ক্ষেত্রে জলস্ফীতি বেশি হয়, গৌণ জোয়ারের ক্ষেত্রে কিন্তু জলস্ফীতি সেই তুলনায় কম হয়। তারপরে দেখো যে ভরা কোটাল, মরা কোটাল, এগুলো কি, এগুলো রিলেটেড প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। অমাবস্যা এবং পূর্ণিমার সময় এই চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণের প্রভাবটা কিন্তু বেশি থাকে। তখন কিন্তু এই যে দেখবে সারা বছর ধরে নিয়মিতভাবে প্রতিদিন কিন্তু জোয়ার ভাটা দুবার হতেই থাকে, কিন্তু অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণের প্রবাহটা বেশি থাকে। তখন দেখবে, তখন যে জোয়ারটা হয় তখন সেটাকে বলা হয় ভরা কোটাল। কি বলা হয়, ভরা কোটাল। এবং শুক্ল ও কৃষ্ণপক্ষের সপ্তমী অষ্টমী তিথিতে যে জোয়ার হয় সেটাকে বলা হয় মরা কোটাল। ভীষণই ইম্পর্টেন্ট, যে কোনোটা পরীক্ষায় আসতে পারবে। তাই সবাই কিন্তু শেষ মুহূর্তে, কালকেই পরীক্ষা মানে আজকেই শেষ মুহূর্তে তোমাদের কিন্তু একবার মিলিয়ে নিতে হবে। এইবার দেখো আরেকটি ইম্পর্টেন্ট টার্মস, এই যে সোনালী চতুর্ভুজ কি, সোনালী চতুর্ভুজ কি, এই যে আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের 4টি বৃহত্তম মেগা সিটি রয়েছে, সেগুলো কি, সেগুলো হলো দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা। এই 4টা শহরকে, মেগা সিটিকে কি করেছে, সড়কপথের মাধ্যমে যোগাযোগ বিস্তৃতি করার জন্য কিন্তু একটা কি, চতুর্ভুজ, অর্থাৎ চারদিকে 4টা রাজ্য অবস্থিত। এখানে দিল্লি রয়েছে উত্তর ভারতে, মুম্বাই রয়েছে পশ্চিম ভারতে, চেন্নাই রয়েছে দক্ষিণ ভারতে, কলকাতা রয়েছে পূর্ব ভারতে। এই 4টা জায়গাকে যদি আমরা একটি রেখা দ্বারা, অর্থাৎ রেখা বা রাস্তা দ্বারা সংযোগ করি, তাহলে কিন্তু চতুর্ভুজ পাবো। আর এই চতুর্ভুজটাকে কি বলা হয়, সোনালী চতুর্ভুজ। ভীষণই ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই যে ঐতিহাসিক একটি রাস্তা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে, গ্যাং ট্র্যাঙ্ক রোড বা জিটি রোড, ভারতের প্রাচীনতম এবং ব্যস্ততম একটি সড়ক পথ, যেটাকে গ্যাং ট্র্যাঙ্ক রোড বা জিটি রোড বলা হয়। এটা কিন্তু অনেক ঐতিহাসিক কিন্তু একটা রাস্তা। এটা কিন্তু কলকাতার নিকট হাওড়া জেলার শিবপুর থেকে বারাণসী মানে উত্তরপ্রদেশ, তারপর দিল্লি, তারপর অমৃতসর, পাঞ্জাবের অমৃতসর হয়ে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত কিন্তু বিস্তৃত, যার দৈর্ঘ্য মোটামুটি 1856 কিমি। এবং এর একটা ইতিহাস রয়েছে কি, সম্রাট শেরশাহ কিন্তু এই রাস্তা কিন্তু নির্মাণ করেছেন। তাহলে প্রশ্ন আসতে পারে যে ইতিহাস সংক্রান্ত, জিটি রোডকে নির্মাণ করেছেন সম্রাট শেরশাহ। আচ্ছা, তারপর দেখো এই যে শেরশাহ এই জিটি রোড নির্মাণ করেছে বলে একে কিন্তু আবার শেরশাহ সুরি মার্গ বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা একটা ঐতিহাসিক তত্ত্ব। তারপরে দেখো ভারতবর্ষে এই যে রাস্তা সংক্রান্ত, ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়কটির নাম কি, NH-44, মোটামুটি 3745 কিমি বিস্তৃত। কোথা থেকে, এটা কিন্তু শ্রীনগর থেকে অর্থাৎ কাশ্মীর থেকে এই তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত কিন্তু বিস্তৃত এই NH-44, যেটা কিন্তু ভারতের দীর্ঘতম। ঠিক আছে,
তারপরে দেখো ভারতের দ্রুতগামী একটি ট্রেনে নামে যে সাম্প্রতিক প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত ভারতবর্ষের সবথেকে দ্রুতগামী যে ট্রেনটি সেটা হলো বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেস পূর্বে কিন্তু ছিল শতাব্দী এক্সপ্রেস, তাই কিন্তু ভালো করে মনে রাখবে। তারপরে দেখো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে উচ্চশিক্ষার বিশেষ পরিবর্তন ঘটানোর জন্য এই যে আরও একটি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত প্রশ্ন, এই ধরনের প্রশ্ন দুই একটি কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে উচ্চশিক্ষার বিশেষ পরিবর্তন ঘটানোর জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান অর্থাৎ PM-USHA নামে একটি কিন্তু প্রকল্প চালু করেছে। কি করার জন্য? উচ্চশিক্ষায় বিশেষ পরিবর্তন আনার জন্য। জাতীয় শিক্ষানীতি 2020 যেটা কিনা ঘোষিত হয়েছে সেখানে কিন্তু এই প্রকল্পটি বিশেষ ভূমিকা পালন করে। এই প্রকল্প সম্পর্কিত কিন্তু আলোচিত রয়েছে। প্রকল্পটার নাম ভীষণই ইম্পর্টেন্ট, PM-USHA। PM-USHA যেহেতু শিক্ষা সম্পর্কিত আমরা টেট পরীক্ষা দিতে যাচ্ছি। তারপরে দেখো যে রিসেন্টলি খুব সম্প্রতি চীনে ভূমিকম্প হয়ে গিয়েছে। ভূমিকম্প হয়েছে চীনে, আমাদের প্রতিবেশী দেশ চীনে, যেখানে কিন্তু 19/12/2023 অর্থাৎ 19শে ডিসেম্বর 2023 তারিখে কিন্তু চীনে একটি ভূমিকম্প হয়ে গিয়েছে। কোথায় হয়েছে? চীনের উত্তর পশ্চিম পার্বত্য অঞ্চলের গানসু, জায়গাগুলোর নাম ভালো করে মনে রাখবে, গানসু ও কিংহাই প্রদেশে কিন্তু ভূমিকম্প হয়েছে এবং এই ভূমিকম্পে প্রায় 127 জন মানুষ কিন্তু নিহত হয়েছে, মারা গিয়েছে, এবং আহত হয়েছে প্রায় 700 জন মানুষ। বিশেষ করে কত তারিখে হয়েছে, কোন জায়গায় হয়েছে, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে দেখে এই যে ভূমিকম্প সাধারণত আরও কিছু প্রশ্ন, এই যে রিক্টার স্কেলে আমরা জানি ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। এই যে একটা জিকে প্রশ্ন হয়ে গেল, রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, যার মাত্রা কত ছিল? চীনে যে ভূমিকম্প হয়ে গেছে 6.2। তারপরে দেখো পশ্চিমবঙ্গের, আমরা জানি পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কিন্তু 23। এইবার আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জেলার সংখ্যাটাকে কিন্তু বাড়ানোর কিন্তু চিন্তাভাবনা করেছে এবং তিনি সংবাদ মাধ্যমে কিন্তু একটি ঘোষণা দিয়েছে, যেখানে কিন্তু তিনি বলেছে পশ্চিমবঙ্গের জেলা 23 থেকে বেড়ে হয়ে যাবে 30। এবার দেখো নতুন যে 23 থেকে 30 হলো, মানে 7টা জেলা বেড়ে গেল। সেই 7টা জেলা কি? যে দক্ষিণ 24 পরগনা যে জেলা রয়েছে সেই জেলা ভেঙে হবে সুন্দরবন, নতুন করে একটি জেলা, এবং উত্তর 24 পরগনা যে জেলা রয়েছে সেই জেলা ভেঙে নতুন জেলা হবে। একটি হলো ইছামতি আর একটি হলো বসিরহাট। তারপরে দেখো বাঁকুড়া জেলা ভেঙে হবে বিষ্ণুপুর জেলা, নদিয়া জেলা ভেঙে হবে রানাঘাট, মুর্শিদাবাদ জেলা ভেঙে হবে আরও 2টি জেলা জঙ্গিপুর ও কান্দি। এই হলো 7টি জেলা, সুন্দরবন, ইছামতি, বসিরহাট, বিষ্ণুপুর, রানাঘাট, জঙ্গিপুর, কান্দি। এই 7টি জেলার প্রস্তাব কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু দিয়েছে। সেই অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23 থেকে বেড়ে 30 হতে চলেছে। এই তথ্যটা সাম্প্রতিক, তাই ভালো করে মনে রাখবে। তারপরে দেখো এই যে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি ছিল? হায়দ্রাবাদ, কিন্তু নতুন রাজধানী হতে চলেছে বিশাখাপত্তনম। এটিও একটি সাম্প্রতিক প্রশ্ন কিন্তু। তারপরে দেখো এই যে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে 12টি চিতা কিন্তু মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়েছে। 2022 টেটে কিন্তু এই কুনো জাতীয় উদ্যানকে নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে এসেছে, তাই এবছরের জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প হচ্ছে একটি অন্যতম শিল্প। এই শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি হলো সাংসদ এবং অভিনেতা দেব, ওদিকে কিন্তু করা হয়েছে। তারপরে দেখো এই যে ইউনেস্কো সাধারণত প্রশ্ন কিন্তু একটি 2022 টেটে কিন্তু চলে এসেছে, তাই খুব ভীষণই ইম্পর্টেন্ট। এই যে ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী কিন্তু বিশ্বের 26% মানুষের কাছে সুরক্ষিত কিন্তু পানীয় জল নেই, অর্থাৎ পান করার জন্য যে বিশুদ্ধ জল, সেই বিশুদ্ধ জল কিন্তু পায়নি কে? 26% মানুষ এখনও পায়নি। তারপরে দেখো যে হাতিদের, পশ্চিমবঙ্গের হাতিদের রক্ষা করতে, কারণ প্রচুর পরিমাণে হাতি কিন্তু কি হচ্ছে, হাতি মৃত্যু হচ্ছে, ঠিক আছে, তার ফলে হাতির সংখ্যা দিনকে দিন কিন্তু কমে যাচ্ছে। এবার হাতিদের রক্ষা করতে পশ্চিমবঙ্গে কিন্তু নতুন করে একটা নিয়োগ করা হয়েছে, সেটা হলো গজমিত্রে নামে একটি প্রকল্পের মাধ্যমে কিন্তু এই পশ্চিমবঙ্গের হাতিদেরকে রক্ষা করার জন্য কিন্তু কিছু মানুষকে কিন্তু নিয়োগ করা হয়েছে, মোটামুটি 600 জন, ভীষণই ইম্পর্টেন্ট। তারপরে দেখে যে গন্ধমার্দন পাহাড় রয়েছে উড়িষ্যা রাজ্যে, আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা রাজ্যে। সেখানে কিন্তু বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। একেবারে সম্প্রীতি তথ্য, উড়িষ্যা সরকার, পশ্চিমবঙ্গের প্রতিবেশী কিন্তু একটি রাজ্য উড়িষ্যা, এই উড়িষ্যায় কিন্তু এই যে গন্ধমার্দন পাহাড়ে কিন্তু একটি বায়োডাইভার্সিটি হেরিটেজ হতে চলেছে। তারপরে দেখো যে টাইগার সেন্সাস অর্থাৎ বাঘদেরকে গণনা, এই অনুযায়ী 2022 সালে যে ভারতের সর্বশেষ যে
গণনা হয়েছে, বাঘশুমারি হয়েছে, সেখানে কিন্তু বাঘের সংখ্যা হচ্ছে মোটামুটি 3167টি, 3167টি। তারপরে দেখো সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এক ধরনের ঘূর্ণিঝড়। এই যে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়ের বিষয়গুলো কিন্তু পরিবেশে রয়েছে, ভীষণই ইম্পর্টেন্ট। সেই ঘূর্ণিঝড়টি মোচা, মোচা নামকরণ করেছে, ঘূর্ণিঝড়টার নাম হলো মোচা। সেই ঘূর্ণিঝড়টার নামকরণ করেছে আমাদের প্রতিবেশী দেশ একটা ইয়েমেন কিন্তু নাম করেছে এই ঘূর্ণিঝড়টার নাম মোচা। তারপরে দেখো এই যে মধ্যপ্রদেশে প্রথম সোলার সিটি হচ্ছে, যেটা কিনা মধ্যপ্রদেশে প্রথম সোলার সিটি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সাঁচিতে। সাঁচি কিন্তু একটা ঐতিহাসিক স্থান, সেখানে কিন্তু সোলার সিটি কিন্তু তৈরি হয়েছে। এবার পশ্চিমবঙ্গের এই যে ঐতিহাসিক তথ্য নিয়ে কিন্তু বিগত বছরে কিন্তু একটা প্রশ্ন এসেছে, কিন্তু সাঁচি স্তূপ, অজন্তা গুহা, ইলোরা গুহা এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু এসেছে বিভিন্ন স্থাপত্যগুলো নিয়ে, ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট এই বছরের জন্য। সরীসৃপকে সংরক্ষণের জন্য কিন্তু অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে, যেখানে কিন্তু ঘড়িয়াল ও কুমির আমদানি করে আনার কথা চিন্তা ভাবনা করা হয়েছে। তারপর দেখো কি রয়েছে, ভারতের বৃহত্তম প্রাকৃতিক আঁচ বা সেতু, যেটা নির্মিত হয়েছে কিন্তু উড়িষ্যা রাজ্যে। সম্প্রতি কিন্তু এই সেতুটি কিন্তু তৈরি করা হয়েছে উড়িষ্যায়। আর সাম্প্রতিক তথ্য হিসাবে কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে দেখো 2022 সালে ফোনাল ডেটাবেসে 2022 সালে ফোনাল ডেটাবেসে 664টি প্রাণী প্রজাতির যুক্ত হচ্ছে কিন্তু নতুন করে ভারতে। ভারত আমরা জানি জীববৈচিত্র্যের একটা দেশ, সেখানে কিন্তু আরও নতুন নতুন প্রজাতি কিন্তু ভারতবর্ষে নিয়ে আসা হয়েছে। দেখো তারপরে এই যে বানরও কিন্তু পশু হিসেবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বানরদেরকে সংরক্ষণের জন্য জঙ্গল তৈরির পরিকল্পনা করছে কিন্তু আমাদের প্রতিবেশী একটি রাজ্য উত্তরপ্রদেশ সরকার কিন্তু বানরদের সংরক্ষণের ব্যবস্থা কিন্তু করছে। এগুলো সবই কিন্তু সম্প্রতি তথ্য। তবে দেখো সর্বমোট 7টি জঙ্গল সাফারি থাকা, যেখানে কিন্তু 7টি জঙ্গল সাফারি রয়েছে, যেটা কিন্তু বিশ্বের প্রথম। যেখানে কিন্তু জয়পুরে রয়েছে, কোথায় রয়েছে, আমাদের ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে কিন্তু 7টি জঙ্গল সাফারি রয়েছে, যেটা কিন্তু ভারত তথা বিশ্বের মধ্যে প্রথম। তারপরে দেখো এই যে চন্দ্রযান-3, সম্প্রতি কিন্তু চন্দ্রযান-3 কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করে ভারতবর্ষকে কিন্তু একটা বিপ্লব এনে দিয়েছে। এটা 23শে আগস্ট 2023 সালে 23 সালে কিন্তু এই চন্দ্রযান-3 ল্যান্ড করেছে। সেই জন্য এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো এটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার কর্তৃক কিন্তু এটি জাতীয় মহাকাশ দিবস। সম্প্রতি একটি তথ্য ভালো করে মনে রাখবে, 23শে আগস্ট জাতীয় মহাকাশ দিবস, ঠিক আছে। তারপর দেখো দিবস সংক্রান্ত প্রশ্ন, অর্থাৎ দিবস সংক্রান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো দিবস, বিশেষ করে পরিবেশ সংক্রান্ত দিবসগুলো তো পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট। বিগত বছরের প্রশ্নপত্রগুলো দেখো, আমাদের রাজ্য টেটের প্রশ্নগুলো দেখো, অন্যান্য রাজ্যের টেটের প্রশ্নগুলো দেখো কোনো না কোনো দিবস কিন্তু পরীক্ষায় কিন্তু চলে এসেছে। দেখো কি রয়েছে, বিশ্ব পরিবার দিবস কোন তারিখে পালিত হয়, 1 জানুয়ারি তারিখে কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তবে রাজ্য খেল দিবস 10 জানুয়ারি তারিখে পালিত হয়। জাতীয় যুব দিবস 12 জানুয়ারি, নেতাজি জন্মজয়ন্তী দিবস 23 জানুয়ারি, কন্যা সন্তান দিবস 24 জানুয়ারি, জাতীয় ভোটার দিবস 25 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি তারিখে পালিত হয়। তারপরে আন্তর্জাতিক মহিলা দিবস বা নারী দিবস 4 মার্চ তারিখে কিন্তু পালিত হয়। জাতিভেদ বিরোধী দিবস 21 মার্চ তারিখে পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস, এই যে ভীষণ ইম্পর্টেন্ট, বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল তারিখে পালিত হয়। অগ্নি নির্বাপন সপ্তাহ পালন করা হয়, অর্থাৎ আগুন সম্পর্কিত মানুষকে সতর্ক করার জন্য 14 থেকে 20 এপ্রিল কিন্তু অগ্নি নির্বাপন সপ্তাহ কিন্তু পালন করা হয়। এটি কিন্তু পরিবেশের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তবে দেখো যে বিশ্ব মাতৃদিবস পালন করা হয় মে মাসের 2য় রবিবার, যে কোনোটা চলে আসতে পারে কিন্তু শেষ মুহূর্তে একবার বুলিয়ে নেবে। তবে দেখো সন্ত্রাস বিরোধী দিবস 21 তারিখে পালিত হয়। জাতীয় ঐক্য দিবস, একতা দিবস 26 মে তারিখে পালিত হয়। বিশ্ব তামাক বর্জন দিবস 31 মে। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন।
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, যে বিগত বছরের পরীক্ষায় প্রশ্ন আসা প্রশ্ন। তারপরে বিশ্ব শিশু শ্রমিক দিবস 14ই জুন। আন্তর্জাতিক যোগা দিবস 21শে জুন তারিখে কিন্তু পালন করা হয় আন্তর্জাতিক যোগা দিবস। তারপরে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 26শে জুন। চিকিৎসক দিবস 1 জুলাই তারিখে পালিত হয়। আচ্ছা, তারপর দেখো কি রয়েছে, যে অরণ্য সপ্তাহ ভীষণই ইম্পর্টেন্ট। অরণ্য সপ্তাহ কত তারিখে পালিত হয়? এক সপ্তাহ জুড়ে, অর্থাৎ 1 জুলাই থেকে 7ই জুলাই পর্যন্ত কিন্তু অরণ্য সপ্তাহ পালন করা হয়, যেখানে অরণ্যর বিষয়ে সচেতনতা, অরণ্যকে সংরক্ষণের ব্যাপারে কিন্তু কর্মসূচি গ্রহণ করা হয়। বিদ্যালয়গুলোতেও কিন্তু এই অরণ্য সপ্তাহ কর্মসূচি রয়েছে, ভীষণই ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে দেখো আন্তর্জাতিক যুব দিবস কোন তারিখে পালিত হয়? 12ই আগস্ট। এই যুব দিবস রিলেটেড কিন্তু জাতীয় যুব দিবস রয়েছে আবার, ওটা কিন্তু 12ই জানুয়ারি, আর আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট, ভালো করে মনে রাখবে। তারপরে যে কন্যাশ্রী দিবস, কেননা কন্যাদেরকে পশ্চিমবঙ্গের যে প্রকল্প রয়েছে সেই অনুযায়ী কিন্তু কন্যাশ্রী দিবস যেদিন সূচনা হয়েছিল 14ই আগস্ট তারিখে, সেই অনুযায়ী 14ই আগস্ট কিন্তু কন্যাশ্রী দিবস পালন করা হয়। তারপর আমাদের ভারতের স্বাধীনতা দিবস প্রত্যেকেই আমরা জানি 15ই আগস্ট তারিখে পালিত হয়। তারপরে যে জাতীয় ক্রীড়া দিবস 29শে আগস্ট পালিত হয়। আন্তর্জাতিক শান্তি দিবস 1 সেপ্টেম্বর। জাতীয় শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর তারিখে। বাৎসরিক রক্তদান দিবস 8ই সেপ্টেম্বর তারিখে পালিত হয়। বিশ্ব সদর্থক ভাবনা দিবস 13ই সেপ্টেম্বর তারিখে পালিত হয়। তবে যে জাতীয় পুষ্টি সপ্তাহ ভীষণ ইম্পর্টেন্ট, শিশুদের সম্পর্কিত, 1 থেকে 7ই সেপ্টেম্বর তারিখে কিন্তু পালিত হয়। জাতীয় অহিংসা দিবস 2রা অক্টোবর, গান্ধীজির জন্মদিন ওই দিনও কিন্তু পালিত হয়। বিশ্ব বিপর্যয় হ্রাস দিবস 10ই অক্টোবর। জাতীয় ধূমপানহীন দিবস 11ই অক্টোবর। বিশ্ব মানব দিবস 14ই অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর তারিখে পালিত হয়। দারিদ্র দূরীকরণ দিবস 1 নভেম্বর। জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস 7ই নভেম্বর। আন্তর্জাতিক বিজ্ঞান ও শান্তি সপ্তাহ 11 থেকে 17ই নভেম্বর। শিশু দিবস, এই যে শিশু দিবস পালিত হয় 14ই নভেম্বর। জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস 19শে নভেম্বর। আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবস 25শে নভেম্বর। বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। জাতীয় দূষণ প্রতিরোধ দিবস 2রা ডিসেম্বর। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস 5ই ডিসেম্বর। আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস 3রা ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। জাতীয় পালস পোলিও, যে পোলিও টিকা দেওয়া হয় 5 বছর বয়সী শিশুদের, মানে 5 বয়স পর্যন্ত, এটা 10ই ডিসেম্বর পালিত হয়। আর ক্রেতাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য 24শে ডিসেম্বর কিন্তু পালিত হয়। এই হলো গুরুত্বপূর্ণ দিবস, যে কোনোটা কিন্তু ইম্পর্টেন্ট, কেননা বিগত বছরের প্রশ্ন দেখো, অন্য রাজ্যে টেট পরীক্ষার প্রশ্ন দেখো, দিবস সংক্রান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আছেই, তাই কিন্তু সবগুলো কিন্তু ভালো করে কিন্তু মনে রাখবে। আরও দেখো কিছু প্রশ্ন, প্রত্যেকটি দিবসই ইম্পর্টেন্ট, তার মধ্যে আমাদের পরিবেশ সংক্রান্ত দিবসগুলো এবং শিশু সংক্রান্ত দিবসগুলো কিন্তু আমাদের টেট পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট। এই সংক্রান্ত প্রশ্নগুলো রয়েছে, দেখো আলোচনা কি রয়েছে। বিশ্ব ব্রেইল দিবস, এই যে ব্রেইল পদ্ধতি যেখানে রয়েছে, 4ঠা জানুয়ারি কিন্তু বিশ্ব ব্রেইল দিবস পালিত হয়। তারপরে যে প্রবাসী ভারতীয় দিবস 9ই জানুয়ারি তারিখে কিন্তু পালিত হয়, কেননা গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে এই তারিখে কিন্তু ভারতবর্ষে ফিরে এসেছিল, সেই অনুযায়ী কিন্তু প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় 9ই জানুয়ারি। তারপরে দেখো যে দেশপ্রেম দিবস, আমরা জানি প্রত্যেকেই 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য তিনি একজন কি ছিলেন, দেশসেবক, তাই দেশপ্রেমিক দিবস কিন্তু পালন করা হয় 23শে জানুয়ারি তারিখে। তারপরে দেখো শিশু কন্যা দিবস, শিশু কন্যাদেরকে রক্ষা করা, শিশুদেরকে বিদ্যালয়ে পড়ানোর ব্যবস্থা করা, শিশুদেরকে সচেতন করানো ইত্যাদি বিষয়ে কিন্তু 24শে জানুয়ারি তারিখে কিন্তু শিশু সচেতন সম্পর্কিত শিশুকন্যা দিবস কিন্তু পালিত হয়। তারপরে দেখো যে পর্যটন দিবস 25শে জানুয়ারি তারিখে কিন্তু পালিত হয়। তারপরে যে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস, কুষ্ঠরোগ থেকে মুক্তির জন্য 30শে জানুয়ারি পালিত হয়। বিশ্ব জলাভূমি দিবস, এই যে 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়, ভীষণই ইম্পর্টেন্ট। তারপরে যে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় 28শে ফেব্রুয়ারি। তবে জাতীয় প্রতিরক্ষা, বিশেষ করে বন্যপ্রাণী দিবস 3রা মার্চ। বন্যপ্রাণী দিবস কত তারিখে পালিত হয়? 3রা মার্চ। তারপরে দেখো বিশ্ব অরণ্য দিবস কোন তারিখে পালিত হয়? 21শে মার্চ তারিখে পালিত হয়। বিশ্ব জল দিবস 22শে মার্চ, এই দেখো 21শে মার্চ বিশ্ব অরণ্য, 22শে মার্চ বিশ্ব জল দিবস। তারপরে যে 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস, ভীষণই ইম্পর্টেন্ট। তারপরে যে বিশ্ব যক্ষ্মা দিবস 24শে মার্চ, ঠিক আছে। বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দিবস 13ই এপ্রিল। বিশ্ব ঐতিহ্য দিবস 18ই এপ্রিল। ম্যালেরিয়া সচেতনতা দিবস 25শে এপ্রিল। তারপর আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস 8ই মে। থ্যালাসেমিয়া রোগীদের
যারা সংক্রমিত হয়েছে তাদেরকে সচেতন করানোর জন্য কিন্তু এই দিবস পালিত হয় 8ই মে। তবে বিশ্ব রেড ক্রস দিবস 8ই মে তারিখে পালিত হয়। তারপর যে ভীষণই ইম্পর্টেন্ট আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 22শে মে তারিখে কিন্তু পালিত হয়। এই জীববৈচিত্র্য খুবই ইম্পর্টেন্ট, পরিবেশ রিলেটেড। 22শে মে তারিখে জীববৈচিত্র্য দিবস পালিত হয়। তারপর যে তামাক বিরোধী দিবস, তামাক সেবনকে বন্ধ করার জন্য 31শে মে তারিখে পালিত হয়। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস 7ই জুন তারিখে পালিত হয় বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। তারপর আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস, কারণ শিশুশ্রম কমানোর জন্য এই দিবস পালিত হয় 12ই জুন তারিখে। তারপর বিশ্ব মরুভূমি ও খরা প্রতিরোধ, মরুভূমি যেন কম হয়, খরাকে প্রতিরোধ করা যায়, এই জন্য 17ই জুন কিন্তু বিশ্ব মরুভূমি ও খরা প্রতিরোধ দিবস পালিত হয়। বিশ্ব অলিম্পিক দিবস 23শে জুন তারিখে পালিত হয়। তারপর দেখো এই যে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, বাঘেদের জন্য, বাঘেদের সংরক্ষণের ব্যাপারে 29শে জুলাই কিন্তু এই দিবস পালিত হয়। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস, প্রকৃতিকে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখার জন্য 28শে জুলাই কিন্তু বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয়। তারপর দেখো বিশ্ব সাক্ষরতা দিবস, বিশ্বের মানুষকে স্বাক্ষর করে তোলার জন্য 8ই সেপ্টেম্বর তারিখে বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়। তারপর দেখো এই যে বিশ্ব প্রাণী দিবস পালিত হয় 4 অক্টোবর তারিখে। তারপর জাতীয় শিশু দিবস পালিত হয় 14ই নভেম্বর, ভীষণই ইম্পর্টেন্ট। 14ই নভেম্বর কিন্তু জাতীয় শিশু দিবস পালিত হয়। আন্তর্জাতিক ছাত্র দিবস, ছাত্রদের জন্য যে দিবস 17ই নভেম্বর তারিখে পালিত হয়। তারপর দেখো এই যে বিশ্ব এইডস দিবস, এইডস এক মরণবিধি, এইডস এক মরণব্যাধি, এই জন্য এইডস সংক্রান্ত মানুষকে সচেতন করার জন্য 1 ডিসেম্বর কিন্তু এই বিশ্ব এইডস দিবস পালিত হয়। তারপরে মাটির দিবস, বিশ্ব মৃত্তিকা দিবস 5ই ডিসেম্বর তারিখে পালিত হয়। তারপর দেখো জাতীয় শক্তি সংরক্ষণ দিবস, শক্তিকে সংরক্ষণ করার জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য 14ই ডিসেম্বর তারিখে পালিত হয়। আন্তর্জাতিক পরিযায়ী দিবস, অর্থাৎ বিশেষ করে পরিযায়ী যারা দেশের বাইরে থেকে আসে তাদেরকে সংরক্ষণ করা, তাদেরকে উপযুক্ত জায়গা করে দেওয়া 18ই ডিসেম্বর তারিখে কিন্তু যে আন্তর্জাতিক পরিযায়ী দিবস পালিত হয়। এই ছিল গুরুত্বপূর্ণ দিবস। বন্ধুরা, তোমরা জানো টেট পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই। যদি শেষ দুদিনে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে খুব স্বল্প সময়ে টেট পাস করতে চাও, তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, যেখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, শিশু মনস্তত্ত্ব ও পরিবেশ প্রত্যেকটি সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজেশন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু পাস করতে পারবে। যেখানে সিটেট বিগত 12 বছরের প্রশ্ন কিন্তু উত্তরসহ রয়েছে বাংলাতে, এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু রয়েছে। তার সঙ্গে বলছি, আমরা 5 জন টিচার মিলে কিন্তু শেষ মুহূর্তে তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র নোটটি কিন্তু তৈরি করেছি, যেখানে আমরা প্রত্যেকে কিন্তু টেট পাস এবং সিটেট পাস। সুতরাং আমরা জানি কোথা থেকে প্রশ্নগুলো কিন্তু হয়, তাই অতি অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। শেষ দুদিন তোমরা শুধুমাত্র এই সাজেশনটি প্রিন্ট আউট করে বাড়িতে পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ব্যাস, তাহলে তোমরা টেট পাস করবে, পরীক্ষা শেষে মিলিয়ে নেবে। তাহলে পাস করতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও।